অনেকেই ধারণা করেন কবিতা আবৃত্তি করা, কবিতা লেখা, গান গাওয়া, বিভিন্ন ধরনের স্টেজ প্রোগ্রাম করা বা বিভিন্ন আনুষ্ঠানিকতা, এগুলির নাম হচ্ছে সংস্কৃতি। তারা এও ধারণা করে ওই যে নৃত্যকলা বা বিভিন্ন কলার যে উদ্যোগ, এগুলি হচ্ছে সংস্কৃতি। এটা ভুল। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনাচার, মানুষের পোশাক, আশাক, প্রথা, এমনকি ধর্মীয় আচারও সংস্কৃতির অন্তর্গত। আর আগে যে কথাগুলি বলেছিলাম যে ওই যে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, এগুলি হচ্ছে ওই সংস্কৃতি প্রকাশ করার একটা মাধ্যম। এইগুলি কখনোই সংস্কৃতি না। সুতরাং যারা এই মাধ্যমকে ব্যবহার করে বলে যে আমরা সংস্কৃতি করি, এই কথাটা আসলে ঠিক না। জনমানুষ যেটা ধারণ করে, জনমানুষের যে আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি, প্রথা, ঐতিহ্য এবং তাদের যে ধর্মীয় বোধ, এই সবগুলি মিলিয়ে তাদের পোশাক, আশাক, বাসস্থান বা থাকার ব্যবস্থা, সবগুলি মিলিয়ে সেটাকে আমরা সংস্কৃতি। এখান থেকে আমরা বের করে এনেছি হচ্ছে জনগণের সংস্কৃতি তত্ত্বটা। অর্থাৎ সেই ব্রাহ্মণ থেকে শুরু করে হাজং পর্যন্ত, মুচি পর্যন্ত, অথবা সেই সৈয়দ বংশের লোক থেকে শুরু করে একবারে নিম্নবর্গের কৃষক পর্যন্ত মানুষ যেটাকে কমনলি গ্রহণ করে, সাধারণভাবে গ্রহণ করেছে বা পালন করে, সেটাই হচ্ছে সংস্কৃতি, জনগণের সংস্কৃতি। এর বাইরে যেগুলি আছে সেইগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন গোত্রের বা গোষ্ঠীর সংস্কৃতি, জনগণের সংস্কৃতি না। যাই হোক, আমি আগে যে বইটা লিখেছিলাম সেই বইটার নাম ছিল জনগণের ঐক্য এবং সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা। এই বইটি লেখার পরে মনে হইল যে আমার এই কথাগুলি অসম্পূর্ণ। এই জন্য আরো কিছু প্রবন্ধ আমি লিখলাম। লেখার পরে যে বইটি হইল সেটা হচ্ছে সাংস্কৃতিক কেবলার সন্ধানে। সাংস্কৃতিক কেবলার সন্ধানে। এটা ওই অসম্পূর্ণ বিষয়গুলিকে একটু সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আসলে আমি ভাবছিলাম এই দেশে একটা ঐক্যের সংস্কৃতি আমরা যাতে চালু করতে চাই, এবং এই ঐক্যের সংস্কৃতিতে কোনো বিভাজন যাতে না থাকে। ধরেন, আমরা চাই বা না চাই, এই দেশে একটা শ্রেণী ধর্মীয়ভাবে তাদের উত্থান ঘটেছে, যে কৌমি ধারা যেটাকে আপনারা বলেন। আজকের এই বাস্তবতায় আপনি কি ইচ্ছা করলেই সেই কৌমি ধারাকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। যেহেতু পারবেন না, তাদেরকে সাথে নিয়েই, তারাও জনগণের একটা অংশ, তাদেরকে সাথে নিয়ে আপনারা সংস্কৃতিকে অগ্রসর করতে হবে। তাহলে তাদের কোন বিষয়টা আমরা নিব, এটা আমরা একটু বোঝাইতে চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত তারা একত্ববাদ এবং সাম্যের উপর আসীন থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের অংশীদার। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, ক্যাবলা শব্দটা আব্রাহামিক ট্রেডিশনাল শব্দ, এটা নিয়ে অনেকের অ্যালার্জি হইতে পারে। কিন্তু ক্যাবলা বলতে আমি সেই ধর্মীয় ক্যাবলা বোঝাইনি। অর্থাৎ আমাদের যে জনগণের সংস্কৃতির এটা মূল ফোকাসটা কোন দিকে হবে সেটা আমি বুঝাইতে চাচ্ছি। এই ফোকাসটা হচ্ছে যে 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এই দেশের বাংলা ভাষাও স্বাধীন হয়ে গেছে, বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছে।
ফলে বাংলা রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃত হয়েছে। ফলে এই বাংলা ভাষাভাষী যে মানুষ আছে সেই মানুষের সাংস্কৃতিক ক্যাবলা নির্ধারণ হয়ে গেছে ঢাকা, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এটা কারো কাছে মাথা নত করে না। আপনারা জানেন যে প্রত্যেকটা সংস্কৃতিরই একটা লিভিং থিং থাকে, মানে জীবন্ত সত্তায় কোনো না কোনো জায়গায় সেটা বিদ্যমান থাকে। সেইটা বিদ্যমান আছে আমাদের পূর্ব ময়মনসিংহে, অর্থাৎ ওই বাংলা ভাষাভাষীদের যে মূল প্রকাশ সংস্কৃতি সেটা পূর্ব ময়মনসিংহে বিদ্যমান আছে, সেটাকে আমি বিশ্লেষণ করতে চেষ্টা করেছি। আপনারা সম্ভব হলে এই বইটি সংগ্রহ করবেন। আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের সাংস্কৃতিক কেবলা কোথায় সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের সাংস্কৃতিক কেবলা পশ্চিম দিকে নয়, পূর্ব দিকেও নয়, উত্তর দিকেও নয়, দক্ষিণ দিকেও নয়। আমাদের সাংস্কৃতিক কেবলা আমাদের ভিতরেই বিদ্যমান এবং নিজেকেই নিজে আরাধনা করতে হবে। নিজের সংস্কৃতিকে আরাধনা করেই একটা সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বইটি প্রকাশ করেছে, তার প্রকাশক হচ্ছে মাহাদি আনাম। তার এটি ঘাসফুল প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন আহমদ দারবিশ। একটি চমৎকার প্রচ্ছদের বই এটি। এটি ঢাকা বাংলা বাজার থেকে প্রকাশিত। আপনারা রকমারি সহ যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সার্চ দিলেই এই বইটি সম্পর্কে জানতে পারবেন। এর মূল্য ধরা হয়েছে 195 টাকা। বইটি উৎসর্গ করা হয়েছে কবি পরাগ লিচিলকে। পরাগ লিচিল আমার অত্যন্ত স্নেহভাজন কবি। সে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি বিদেশি পরিচালক হিসেবে কর্মরত আছেন। সেই পদটা তার বিষয় না, তার সাথে আমি যতটুকু মিশেছি, একজন সংস্কৃতিবান মানুষ, একজন সরল মানুষ, একজন জাত কবি। এবং দীর্ঘদিন পরে আমাদের এই অঞ্চলে এই পরাগ মিছিলের মতো একজন কালচারাল একাডেমির পরিচালক হয়ে এসেছেন। আগে একবার ছিলেন রফিক আজাদ। তার মধ্যবর্তী সময়ে আমরা এখানে সংস্কৃতির তেমন একটা বিকাশ করতে দেখি নাই। যাই হোক, আপনারা এই বইটি পাঠ করবেন, সংগ্রহ করবেন। সবার প্রতি শুভকামনা রইল।